জানাই স্বাগত। আমি দিয়া রয়েছে আপনাদের সাথে। অনেক তো দেখলেন সিনেমা সিরিয়ালে ব্যোমকেশ বক্সির গল্প, কিন্তু আমার পাশে এবং আপনাদের সামনে রয়েছে রিয়েল ব্যোমকেশ বক্সি। এবার আমার সাথে আছে বিজয় বাবু। ওনার গল্পই শুনবো। উনি আছেন একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ওনার গল্প আজকে আপনাদের শোনাবো। নমস্কার বিজয় বাবু, আপনাকে জানাই স্বাগত আমাদের ট্রাভেল পডকাস্টে। আপনি তো ইনভেস্টিগেটর, একটু আপনার ব্যাপারে কিছু বলুন আমাদের দর্শককে। আমার নাম বিজয় সুর, আমি চিফ ইনভেস্টিগেটর আর ফাউন্ডার সত্যান্বেষী অ্যানালিটিক্যাল এজেন্সি। আমার নিজস্ব একটি প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে। হ্যাঁ, তো এবার হচ্ছে মেইন কথা যে দেখুন, আমরা অনেক রকম পেশা নিজেদের জীবনে চুজ করে থাকি। তো এই যে পেশাটা বেছে নেওয়ার পেছনে কি কারণ আছে? প্রথমে তো আমার ডিফেন্স জয়েন করার ইচ্ছা ছিল, তো সিডিএস এর এক্সামও আমি দিয়েছিলাম। এছাড়া আমি 9 বছর এনসিসি করি, তো এনসিসিতে থাকাকালীন আমার একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে পরিচয় হয়, তো উনি আমাদেরকে কিছু কাজ করিয়েছিলেন। তো তারপর বিভিন্ন কারণে আমার ডিফেন্স পেশা থেকে সুইচ করতে হয়, এবং যখন এই ওনার আন্ডারে আমি কাজ করেছিলাম, তো এই পেশার প্রতি একটা ভালো লাগা জন্মেছিল। তো তখনই যখন ডিফেন্স লাইনে যাওয়া হলো না, তখনই আমি এই দিকে সুইচ করি এবং আস্তে আস্তে এই প্রফেশনের দিকে। কিন্তু মানে ডিফেন্স লাইনটা হলো না কেন? মানে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য বা কিছু? দেখুন, একটা তো ওখানে একটা লিমিটেড এজের ব্যাপার থাকে, তো আমার টাইমে তখন লকডাউন কোভিড চলে, তো সেই টাইমে পরীক্ষার টাইমগুলো ঠিক মতো কভার করা হয় না এবং এজটা পেরিয়ে যায়। এছাড়াও কিছু পার্সোনাল প্রবলেম তৈরি হয়, যের জন্য আমাকে সুইচ করতে হয়। তো কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত? 6.5 বছর। 6.5 বছর। আর মানে আপনি কটা কেস সলভ করেছেন? 250 প্লাস। 250। তো একটা কেস বলুন যেটা মানে আপনার একদম মাথা নাড়া দিয়েছে বা একদম মাথায় গেঁথে আছে এখনো পর্যন্ত। আউট অফ স্টেট যে কেসগুলো হয় সেগুলো একটু আমাদের কাছে হার্ড হয়, কেন আমরা তখন আমাদের নিজের রেঞ্জের বাইরে গিয়ে কাজ করতে হয়। এছাড়া প্রত্যেকটা কেসই আমার কাছে সমান ইম্পর্টেন্ট। তো যেগুলো বাইরে স্টেটে করতে গেছি, ওর মধ্যে কিছু ঘটনা যেগুলো সবসময় মাথার মধ্যে থেকে যাবে আর কি সারাদিন। ধানবাদে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ইনভেস্টিগেশন করতে গেছিলাম। তো যখন ইনভেস্টিগেশন করতে যাই, তখন জাস্ট ওটা একটা ইন্স্যুরেন্স ক্লেম ছিল, ওটা ভেরিফিকেশন করা ছিল। এবং যখন ধানবাদে গিয়ে পৌঁছাই, ধানবাদ থেকে আরও 10 কিলোমিটার আমাকে ওখান থেকে ট্রাভেল করে যেতে হয়, এবং ওখানে ট্রান্সপোর্ট সিস্টেম সেরকম ভালো ছিল। তো পৌঁছানোর পর ওখানে দেখি যে মোটামুটিভাবে আমার মানে ফেরার মানে বেশিক্ষণ টাইমে নেই, তো আমাকে তারপর ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করে শুরু করতে হয়। এবং যখন আমি বিভিন্ন লোককে জিজ্ঞেস করতে থাকি যে ওনাদের যাদের ইন্স্যুরেন্স ক্লেম করেছিল তাদের ব্যাপারে, তো লোকে প্রথমে এগিয়ে যেতে থাকে ঘটনাগুলো আর কি, উত্তর দিতে চায়। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করতে করতে আস্তে আস্তে খবর বেরিয়ে আসে যে হ্যাঁ, ওটা নর্মাল ডেথ ছিল, মানে ওটা একটা সুসাইড ছিল, যেটা করতে বাধ্য করা হয়েছিল। যে মহিলারা সুসাইড করেছিল সেটা তার হাজব্যান্ড বাধ্য করেছিল, টর্চার করে এবং বিভিন্ন রকম তাকে থ্রেট দিয়ে বাধ্য করা। এবার যখন আমার কমপ্লিট হয়ে যায় কাজটা করা, আমি ব্যাক করছি, তো এবার ব্যাক করার সময় আমি আর কোনো ট্রান্সপোর্ট মানে কোনো কিছুই পাচ্ছিলাম, মানে অনেকটা রাত হয়ে গেছিল। হ্যাঁ, অনেকটা রাত হয়ে যায়। এবং তখন আমি বুঝতে পারি যে আমি কাজ করতে করতে এবার ওরা আমার এগেনস্টে কাজ করা শুরু করে দিয়েছে। মানে আমি একটা বাইক বারবার আমার সামনে দিয়ে পাস করতে দেখছি কিছু লোক। হ্যাঁ, এবং যখনই ধরুন আমি কোনো বাইক বা রানিং গাড়িতে লিফট চাইছি, ওরা ডিপার করে দিচ্ছে যাতে লিফটটা না দেওয়া হয় এরকম মানে। তারপর আনফর্চুনেটলি আমি একটা বাইক পেয়ে যাই, এবং যার সাথে কথা বলতে বলতে আমি পৌঁছাতে যাই আমার যেখানে বাস স্টপ, এবং ওরা বিভিন্ন রকমভাবে রাস্তায় প্রবলেম ক্রিয়েট করতে থাকে, আমার লাস্ট বাসটা মিস হয়ে যায়। মানে ওই যে মহিলাটি মারা গেছেন ওনার হাজবেন্ডের লোক সব? ওনার হাজবেন্ডের। ওকে। লাস্ট বাসটা মিস হয়ে যাওয়ার পর লোকটি ভালো ছিল যার সাথে আর কি বাইকে আসছিলাম, তো সেই আমাকে ওখান থেকে আরো কিছুটা দূর অবধি পৌঁছে দেয়। ওখান থেকে আমাকে আবার রাঁচি যেতে হবে। যখন রাঁচি গিয়ে পরের দিন সকালে ইনকোয়ারি করি, তখন দেখা যায় যে ডেথ সার্টিফিকেট যেটা আমরা প্রোভাইড করেছিলাম ওটাও ফলস। এবং মানে পোস্টমর্টম কি করা হয়েছিল? না না না, ওটা তখন নর্মাল ডেথ হিসেবে দেখিয়ে ওনারা ব্যাপারটাকে আর কি করে দিয়েছিলেন। তো ওই কেসটা সলভ হয়। এই ধরনের কেসগুলো যেগুলো একটু হার্ড হয় সেগুলো মাথায় বেশি দিন থেকে যায়। এছাড়া কোলাপুরে একটি ঘটনা আছে, একটি বড় কোম্পানির জোনাল ম্যানেজার, তো তার এগেন্সট কেস ছিল, এবং আমি
ওখানে পৌঁছানোর আগে ওনার কাছে খবর চলে গেছিল যে ওনার এগেনস্টে ইনভেস্টিগেশন চালু হয়ে গেছে। তো আমার ওতে সবকিছু ওরা বুঝতে পেরে যায়। আমি যখন স্টেশনে পৌঁছে জানতে পারি, বুঝতে পারি যে না এবার আমি কি সার্ভিলেন্স করবো, আমার এগেনস্টে সার্ভিলেন্স চালু হয়ে গেছে। তো প্রথমে আমি হোটেলটা চেঞ্জ করি, যে হোটেলটা কোম্পানি থেকে বুক করে দেওয়া হয়েছিল সেটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার পর 2-3 দিন কাজটা চালু করি, কিন্তু তারপর দেখা যায় যে না এবার লাইফ থ্রেটনিং ব্যাপার চলে আসছে। তো ওরা আমার যে রুমে ছিলাম রুমের বাইরে পর্যন্ত এসে পৌঁছে দেয়, বাইরে সবসময় ওরা দাঁড়িয়েছিল। তো কোনোরকম ভাবে আমি রিটার্নের একটা ট্রেনের টিকিট বুক করি এবং মানে আমি তো জানতাম যে ওরা রিটার্ন ট্রেনের টাইম সব কিছু জেনে যাবে। তো স্টেশনে পৌঁছে দেখি যে ওরা অলরেডি মানে আমাকে ট্রেনে উঠতে দেবে না, এরকম একটা প্রিপারেশন নিয়ে রেখেছে। তো ওখান থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনোভাবে আমি স্টেশন থেকে বেরিয়ে যাই এবং বাস নিয়ে আমি ওখান থেকে লোকেশন চেঞ্জ করে ফেলি, মানে কোলাপুর থেকে মুম্বাই। মানে এই যে লাইফ থ্রেটনিং এর ব্যাপারটা সেটা তো তার মানে ভালোই এসেছে যা শুনলাম দুটো কেসে। হ্যাঁ, আমাদের প্রফেশনাল লাইফ থ্রেটনিং ব্যাপার একটা থেকেই যায়, কিন্তু মানে এটা কোনোদিনও ভয় করে না যে না পেশার প্রতি ভালোবাসা তাই ভয়টা আসে না। আর এমনি মানে এই যে ইনভেস্টিগেটরের যে পেশাটা, এখানে না মানুষের অনেক না ভুল ধারণা থাকে। এরকম ভুল ধারণার সম্মুখীন আপনি কোনোদিনও হয়েছেন? দেখুন, ভুল ধারণা বলতে একটা যেটা আসলে মানুষ রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্সটা এখন পর্যন্ত বুঝতে পারে না যে এই প্রফেশনটা নিয়ে। ধরুন রিয়েল লাইফে যা হয় রিয়েল লাইফে তা হয় না। রিয়েল লাইফে যতটা তাড়াতাড়ি, ধরুন আমরা টিভি সিরিয়ালে দেখি যেটা যতটা তাড়াতাড়ি সলভ করে দিচ্ছে, আমাদেরও তো একটা টাইম লাগে। সবসময় না লাগলে কিছু কিছু ক্ষেত্রে টাইমটা লেগে যায়, যেটা পাবলিক বুঝতে পারে না। হ্যাঁ, এছাড়া আরেকটা ভুল ধারণা, ধরুন আমাদের প্রফেশনে তো মানে ইনভেস্টিগেশন করতে গেলে অনেক ধরনের স্টেপ পেরিয়ে করতে হয়, তার মধ্যে একটা কস্ট আছে। মানুষ মনে করে যে প্রচন্ড পরিমাণ কস্ট, কিন্তু অতটা না, কিন্তু অনেক জায়গায় তো মনে হয় কস্ট নেয়, ওই জন্য। হ্যাঁ, যার এই প্রফেশনের প্রতি ভালোবাসা আছে তার কাছে কষ্টটা কম, আর যার কাছে ধরুন এটাকে বিজনেস হিসাবে দেখে সেখানে তো কষ্ট বেশি হবে। মানে আপনার এই কাজের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে। আর এমনি এই যে আমাদের সোশ্যাল মিডিয়া যুগ, ধরুন আজকে মানে আমরা যে কথা বলছি এটা তো একটা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কথা বলছি। এই যে সোশ্যাল মিডিয়া, এটা কি মানে আপনার যে পেশাটাকে মানে কোনো জটিল দিকে ফেলে দিচ্ছে নাকি সহজ করে দিচ্ছে এই কাজটাকে? না, দেখুন জটিল দিকে সোশ্যাল মিডিয়া ফেলছে না। হ্যাঁ, তবে অন্যান্য বিজনেসগুলোকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়, আমাদের প্রফেশনটা তো সবসময় সেভাবে সোশ্যাল মিডিয়াতে আনা হয় না। হ্যাঁ, আমাদেরকে একটা হাইট ব্যাপার হচ্ছে, যেটা হাইটে থাকতে হয়। তো এই জন্য জটিল কোনোভাবে করছে না। তবে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেভাবে সব কিছু মানে দেখাচ্ছে, আমাদের সেটা তো সবসময় কোনোভাবে দেখানো যায়, এটাই জটিলতা। হ্যাঁ, মানে এর মধ্যে তো একটা লুকোচুরি ব্যাপার তো থাকেই। আর এমনি মানে এরকম কোনো মানে ফ্যামিলি কোনো কেস এসছে, মানে পরিবারের কোনো কেস, পরিবারের মধ্যে একটা কেস, মানে সেটার মধ্যে হয়তো কোনো গোপনীয়তা বজায় রাখতে হয়েছে, সেরকম কিছু কেস এসছে? আছে, তবে ওটা ডিসক্লোজ করা যাবে না। আচ্ছা, মানে ওইটা বলা যাবে না, কিন্তু মানে ওটা মানে গোপনীয়তা বজায় রাখতে হয়, তাই তো? কিন্তু মানে এই গোপনীয়তা বজায় রাখা কতটা বেশি ইম্পর্টেন্ট, মানে কতটা বেশি দরকারি গোপনীয়তা বজায় রাখা? আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমরা সবসময় প্রাইভেসি মেনটেন করব, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, প্রাইভেসি মেনটেন করা। তো প্রত্যেকটা কেসে গোপনীয়তা মানে 100%। মানে আমার কি কেস চলছে না চলছে আমার ফ্যামিলি মেম্বারও জানে। কিন্তু মানে আপনি যে বললেন যে আপনার লাইফ থ্রেট আসে, যদি গোপনীয়তা যদি এতটাই যদি মেনটেন করা হয়, তাহলে লাইফ থ্রেট পান কি করে? মানে তাহলে আপনাদের মানে আপনার ক্লায়েন্টরা মেনটেন করে না? হ্যাঁ, সেটা তো করে। দেখুন, চোর চুরি করলে সবসময় অ্যালার্ট থাকবে যে পেছনে পুলিশ আছে। সেটা পুলিশকে সবসময় মানে ইউনিফর্ম করে সামনে গিয়ে দাঁড়াতে হবে। তো যখনই কেউ অন্যায় করে সে অ্যালার্ট থাকে, তখন বুঝতে পেরে যায়। আচ্ছা, তো আর মানে এমনি তো এতগুলো কেস আছে, আর একটা কেস একটু বলুন আমাদের দর্শক। এছাড়া ধরুন সব কেসই তো ওরকম ভাবে ধরুন ইম্পর্টেন্ট। এছাড়া আমার বাড়ির 5 মিনিটস দূরে একটা ঘটনা ঘটেছিল, যেটা ধরুন এরকম কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট সঙ্গে গেছিল। তো আমার বাড়ির 5 মিনিট দূরে একটা কমপ্লেক্স রয়েছে, ওই কমপ্লেক্সে একটা চুরি হলো। তো যিনি ক্লায়েন্ট উনি আমাকে একদিন রাত্রে 2:30টার সময় মেসেজ করেন। ফার্স্টলি আমি জেগেছিলাম,
আমি ওনাকে রিপ্লাই দিই, উনি কল করে, তারপর কলে কথা হয়, পরের দিন একটা টাইম ফিক্স করা হয় যাওয়ার জন্য। ওখানে গিয়ে জানতে পারি যে ওনার বাড়ি থেকে একটা হিউজ পরিমাণ সোনার গয়না চুরি গেছে। হ্যাঁ, এবং উনি জানেন না যে ঘটনাটা কবে ঘটেছে, কতদিন আগে চুরি গেছে বা কি, ওটা জানেন। ওনার সাথে কথা বলতে বলতে আমি তখন মানে স্পটটা ঘুরে দেখি, তো কোনো কিছুই চুরি গেলে একটা ভাঙা বা কিছু হয় মানে ন্যাচারাল। এবং আমরা যেটা দেখতে পাই যে উনি বারবারই বলছিলেন যে ওনার মানে গয়নার বক্সটা উনি 2-3 দিন আগেও ঠিকঠাক দেখেছিলেন। এবং তারপর আমি মানে কোয়েশ্চেন করি যে লাস্ট খোলা অবস্থায় মানে বক্সের মধ্যে গয়নাগুলো আছে উনি কবে দেখেছিলেন। মানে একটা ফ্যামিলি অকেশন বলে, যেটা প্রায় 9-10 মাস আগে হয়েছে। সেই অকেশনে লাস্ট উনি গয়নাগুলো খোলা অবস্থায় দেখেন। এবং তারপর কোয়েশ্চেন করতে গিয়ে জানা যায় যে উনি তারপর একটা ট্যুরে গেছিলেন। ওই মানে ওই যে কমপ্লেক্সটার মধ্যে যে পার্টটায় ওনারা থাকতেন, ওখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকতেন, আর কিন্তু কেউ থাকতো না। তো ওনারা ঘুরতে যাওয়ার পর ওনাদের একটা এক্সট্রা কি ওনার বাপের বাড়িতে থাকে, মানে ওই ভদ্রমহিলার বাড়ি হচ্ছে। হ্যাঁ, এবং ওই মহিলা এবং মানে লোকগুলো দুজনেই খুব মানে তার বাপের বাড়ির প্রতি যে আমার বাপের বাড়িতে কেউ করতে পারে না, কেউ বলছে আমার শ্বশুর বাড়িতে ওরা করতে পারে না, মানে একটা বিশ্বাস তো থাকেই না। তারপর কথা বলতে বলতে জানা যায় যে ওনার জামাইবাবু মানে মহিলাটির জামাইবাবু, হ্যাঁ, যে আর কি অনেকদিন ধরে আর কি একটা লোন দেনার মধ্যে ঢুকছিলেন এবং 3-4 মাস আগে ওনার পরিস্থিতি চেঞ্জ হয়। এবং তখন আমি ওনাদেরকে বলি যে বাড়ির মধ্যে একটা হাইট ক্যামেরা রাখতে আর একটা গয়না কিনে যেটা বাপের বাড়িতে দেখাতে, মানে ওই হিডেন ক্যামেরা রাখতে এবং বাড়ির মধ্যে দেখাতে যে উনি একটা গয়না কিনেছেন এবং সেই জায়গায় ওখানে রেখে আবার একা ঘুরতে যাওয়ার প্ল্যান, ওনারা রেগে ঘুরতে যাবে না, বাড়িতে থাকবে। এবং এই ঘটনাটি মানে এই যে ঘটনাটি মানে আপনি সাজিয়ে দিয়েছেন যে এরকম এরকম। আচ্ছা, তো তারপর ওনারা সেই বয়স চলে এবং জানা যায় যে সত্যি ওনার জামাইবাবু ঘটনা কাজটা করেছে। ও মানে ওই মহিলাটির জামাইবাবু। আচ্ছা, তো তারপর কি হলো? তারপর হ্যাঁ, উনি তো গয়নাঘাটি তো উনি বেঁচে দিয়ে লোন শোধ করে দিয়েছিলেন, ফেরত দেবেন উনি বলে জানিয়েছিলেন। বাট পরবর্তীকালে কি হয়েছে মানে ওটা তো কেস তো আপনারা সলভ করে দিয়েছেন, সেটাই। আচ্ছা, এবার কি পরবর্তীকালে মানে ধরুন একটা জেনারেশন তো তারা তো ইনভেস্টিগেটর হতে চাইতেই পারে, ঠিক আছে, তাদেরকে আপনি কি বলবেন, মানে কিভাবে ফিল্ডে যাবে, কিরকম ভাবে কি কাজ করতে হবে? প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা আমি খুঁজে বের করবো কোনো কিছু বা কোনো কিছু কি ঘটনাটা ঘটেছে, এরকম একটা খিদে বা জানার আগ্রহ সবার থাকে। যার এই খিদেটা বেশি সে এই প্রফেশনে সবসময় এগিয়ে যেতে পারবে। তাই যদি ভালোবেসে এই কাজটাকে করা যায়, এই প্রফেশনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মানুষ অবশ্যই এখানে এসে এই ফিল্ডে এগিয়ে যেতে পারে। মানে একটু এইটার ব্যাপারে কিছু বলুন, মানে কিভাবে এগাবে, মানে কি করতে হবে? আচ্ছা, ট্রেনিং এর মানে ট্রেনিং এর ব্যাপারে যদি কেউ এই প্রফেশনে এগোতে চায় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি গাইড করব। আচ্ছা, তো মানে আপনি ট্রেনিং দেবেন, মানে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তাই তো? আর আপনার নামে ধরুন আপনার এই যে গল্পগুলো নিয়ে ধরুন একটা ওয়েব সিরিজ বানানো হলো আপনার ব্যাপারে, তাহলে ওয়েব সিরিজ বা গল্পটার নাম কি দেবেন? দ্য আনমার্কড ফাইল। কেন, মানে এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে সবসময় হাইট থেকে কাজটা করতে হয় এবং আমরা সমাজের পক্ষে যতটা উপযুক্ত আমাদের রয়েছে সেটা সবসময় তুলে ধরা হয়। মানে সমাজের কাছে কিছু মানে লুকিয়ে থেকে সবকিছু সলভ করা। তো আপনারা শুনতেই পেলেন বিজয়বাবুর গল্প। এবার আপনারা যদি চান যে আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রবলেম চলছে যেটার জন্য এরকম রিয়েল ব্যোমকেশ বক্সী দরকার, অবশ্যই আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, বিজয়বাবুর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং এই যে ঘটনাগুলো যেগুলো শুনলেন সেগুলো হতে পারে, এবং আপনি যদি মানে কিছু ইন্সপায়ার হয়ে থাকেন বিজয়বাবুর কাছ থেকে, তাহলে অবশ্যই বিজয়বাবুর সাথে কন্ট্যাক্ট করবেন এবং বিজয়বাবু আপনাকে পুরো শিখিয়ে দেবেন কিভাবে এই পেশায় আসতে হয়। এতক্ষণ আপনারা ছিলেন ট্রাভো পডকাস্টে, আর এতক্ষণ আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন আরেকটি পডকাস্ট নিয়ে। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। দেখতে থাকুন, শুনতে থাকুন ট্রাভো পডকাস্ট।